ডক্টর ইউনূস কিন্তু চমক দেখিয়েই যাচ্ছে। একের পর এক চমক দেখছে এদেশের মানুষ। আর স্তিমিত হচ্ছে, ঝিমিয়ে পড়ছে আওয়ামী লীগ, হতাশ হচ্ছে ভারত। এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ডক্টর খলিলুর রহমানের ভারত সফর। ডক্টর ইউনূসের শক্তি নিয়েই খলিলুর রহমান ভারতে গিয়েছেন। একদিন আগেই তিনি ভারতে পৌঁছে গিয়েছেন কিভাবে হাসিনাকে ফেরানো যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য। আমরা টেলিভিশন খুললেই দেখতে পাই ইউনূসের বিরুদ্ধে গালাগালি, নির্বাচন দিচ্ছে না কেন, সে কিছু করতে পারছে না। কিন্তু দেখেন, সে আমেরিকা থেকে যে ট্যারিফ সুবিধা নিয়ে আসলো, এটা 54 বছরে কেউ পারে নাই। রোজার মাসগুলোতে পণ্যদ্রব্যের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে কম রাখা, এটা ইউনূস ব্যতীত আর কেউ পারে নাই 54 বছর ইতিহাসে। রোজা আসা মানেই দাম বাড়া। শেখ হাসিনার মতো একটা নিকৃষ্ট অপরাধীকে শাস্তি দেওয়ার চেষ্টার পথে বিচারিক পদ্ধতিকে এগিয়ে নেওয়া ডক্টর ইউনূস একমাত্র ব্যক্তি যিনি এটা পেরেছেন। এবার কাজ হলো পলাতক হাসিনাকে ফিরিয়ে আনা। সেই হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ডক্টর খলিলুর রহমান পৌঁছেছেন ভারতে, সাক্ষাৎ করে ফেলেছেন অলরেডি অজিত দোভালের সাথে। অজিত দোভাল এই পৃথিবীর নিকৃষ্টতম খুনের পরিকল্পনাকারী। বিভৎস খুনের পিছনে, দক্ষিণ এশিয়ার যত বিভৎস খুন, হত্যা, গুম, বাংলাদেশের যত লোপাট, সবকিছুর পেছনে এই অজিত দোভাল জড়িত। যেই অজিত দোভালকে শুধু আমরা অপরাধী বলছি না, তাকে আমেরিকা নিষিদ্ধ করেছে, কানাডা নিষিদ্ধ করেছে। আপনারা জানেন এই দুটি দেশ গত 18 মার্চ যাবৎ অজিত দোভালকে ভিসা দেয় না। কারণ কানাডাতে অবস্থিত মার্কিন নাগরিক রিনজত সিংকে হত্যা করার কারণে কানাডার গোয়েন্দা সংস্থার তদন্ত, আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের তদন্তে বেরিয়ে এসেছে এটার সাথে ভারতের জড়িত। ভারতকে এ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করার নির্দেশ দিলেও তারা এটা মানেনি। এ কারণে তারা তাদের ভিসা বন্ধ করে দিয়েছে। আমেরিকা একই কারণ, বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে এই অজিত দোভালের ভিসা সেখানে বন্ধ। অর্থাৎ এই অজিত দোভালকে কানাডা এবং আমেরিকা সন্ত্রাসী হিসাবেই দেখে। সেই অজিত দোভালের সাথে সাক্ষাৎ করার জন্য খলিলুর রহমান ডক্টর ইউনূসের গ্রিন সিগন্যালে সেখানে গিয়েছেন। এখন কথা হলো, বিশ্বকে তাক লাগিয়ে, আওয়ামী লীগকে ধমকে দিয়ে, এদেশের মানুষকে চমকে দিয়ে খলিলুর রহমান কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিতে পারবেন? আমরা খুব ভালো করে জানি খলিলুর রহমান যে ভারতে গিয়েছেন, এটা প্রধান তিনি এই কাজে যান নাই। তিনি গিয়েছেন সাউথ এশিয়ান কমনওয়েলথ সিকিউরিটি কনক্লেভ SAC নামক একটি সংস্থার আমন্ত্রণে। এই সংস্থাটির সদস্য হলো মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর ভারত। 2022 সালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপে, আর 23 সালে হয়েছে এটা শ্রীলঙ্কাতে। আর 24-এ হয় নাই, 25-এ হচ্ছে এটা ভারতে। এর আগের বৈঠকগুলোতে এটা শেখ হাসিনা নিজে এই বৈঠকগুলোতে অংশগ্রহণ করতেন এবং সেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, নদী, অভিন্ন নদী, হ্যাঁ, তারপরে আপনার এই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, এসব ব্যবস্থাপনা, এসব নিয়ে আলোচনা হয়। মূলত সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য খলিলুর রহমান সেখানে গেছেন এবং এই সুযোগে যেহেতু অজিত দোভালের মতো একজন কুটচালবাজি অপরাধী কূটনীতিকের সাথে, মানে সামরিক কূটনীতিকের সাথে দেখা হবে, সেটি তিনি মিস করেননি। সেখানে হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তার কূটনৈতিক তৎপরতা চালিয়ে দক্ষতার মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার প্রাথমিক উদ্যোগটি তিনি সেরে ফেলবেন। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ আহমেদ হাসিনার রায়ের পরবর্তীতে যে সংবাদ সম্মেলন করেছেন, তিনি সেখানে জানিয়েছেন, আমরা অবশ্যই ভারতের সাথে কূটনৈতিক উদ্যোগ শুরু করতে যাচ্ছি। তবে খলিলুর রহমান যে সাউথ এশিয়া সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ করার জন্য ভারতে যাবেন, সেখানে তার কাজ এটা না। হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ এই কাজের অংশ না। তবুও
আমাদের কলিগ যদি সে বিষয়ে উদ্যোগ নেন, সেটা তিনি করতেই পারেন, তবে আমরা তাকে বিব্রত করব না, এই বিষয়ে তাকে অ্যাসাইন করব না। অর্থাৎ তহিদুর রহমান বলতে চাইছে হাসিনাকে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়ার ব্যাপারে অফিসিয়ালি কোনো অ্যাসাইন খলিলুর রহমানকে করবে না। তবে তিনি যদি এ বিষয়ে কোনো কূটনৈতিক তৎপরতা চালাবার তার সেই সুযোগ থাকে, তিনি সেটা চালাবেন। তবে খলিলুর রহমান যেই মাপের কূটনীতিক, সে তৎপরতা চালাবে। অত্যন্ত চৌকস দক্ষ কূটনীতিক, অন্তত আমার মতে। কূটনীতিকদের মানুষ নাম কিন্তু কম জানে, ঠিক আছে, মেধাবীদের নাম মানুষ কম জানে। ডক্টর ইউনূস যদি গ্রামীণ ব্যাংক না করতেন, ডক্টর ইউনূসের নাম কেউ জানতো না। আমরা ডক্টর ইউনূসের নাম জানতাম, কিন্তু বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে এমনভাবে নেগেটিভ করে রাখছে মানুষের কাছে, সে সুদখোর। মনে হয় যেন আর কেউ সুদ খায় না, আর কেউ ব্যাংকে টাকা রাখে না। হাসিনা ব্যাংকে টাকা রাখে না, হাসিনার স্বাস্থ্য ভাই তো ভাইরা ব্যাংকে টাকা রাখে না, হ্যাঁ, বিএনপির লোকরা ব্যাংকে টাকা রাখে না। মনে হয় যেন ডক্টর ইউনূস একাই সুদখোর, সে একাই এই দেশের ব্যাংকে টাকা রাখে, অ্যাকাউন্ট করে। এমন ভাবে আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করি না, হয়তো ইসলামী ব্যাংকে আছে, কিন্তু অন্য ব্যাংকে কি আমাদের অ্যাকাউন্ট নেই? আপনার নেই? নিশ্চয়ই আছে, বিজনেসের জন্য হোক, যে কারণে করো হোক। আমাদের দেশের কালচারটা এরকম এখনো রয়ে গিয়েছে। আমরা এখনো সেই লেভেলের খাঁটি মুসলমান না, প্র্যাকটিস মুসলমান না, হ্যাঁ, প্র্যাকটিস মুসলমান না। কিন্তু আবার রাষ্ট্রের দিক থেকেও ইসলাম করার ব্যাপারে, ইসলামিক সিস্টেম কাস্টম করার ব্যাপারে সেই ধরনের কোনো প্রিসাইজ পোলাইট উদ্যোগ নেই। তো দুই দিক থেকে আমাদের গ্যাপ রয়েছে। এটা সব মানুষের খুব একটা দোষ আমি দেই না। তবে অবশ্যই আমি শিবির বা জামায়াত ইসলামকে অসাধারণ একটা ধন্যবাদ দিই। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক বা দলীয় উদ্যোগ থেকে হলেও তারা যে একটি ইসলামিক ব্যাংক করেছে দেশের মানুষের জন্য, এটি একটা অন্তত প্রথম কাতার, প্রথম ধাপ। আমি বলছি না ইসলামী ব্যাংক 100% ইসলামিক রুল, আইন কানুন মেনটেন করতে পারার কথাও না, তাই না? দেশ তো ইসলামী না, ব্যাংক 100% পারবে কিভাবে? তবু যতটুকু সম্ভব তারা চেষ্টা করছে। এটাও তো একটা বিষয় যে একটা ইসলামিক কাস্টম বা ইসলামিক সিস্টেমের সাথে দেশের মানুষকে পরিচিত করিয়েছে গত 40 বছরই তো হবে, 83 সালে প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ, 40-42 যাবৎ একটা ব্যাংকে ইসলামিক সিস্টেমকে, ইসলামিক ইকোনমিক্যাল সিস্টেম, ইসলামিক ইকোনমিক কাস্টম এসবের সাথে মানুষকে পরিচিত করাচ্ছে। এটা একটা তাদের অসাধারণ কাজ। এটার জন্য হয়তো তারা, আল্লাহ তাদেরকে কবুল করতেও পারে। আর আমরা যদি সেটাকে আন্তরিকভাবে পছন্দ করি, ভালো করি, বা আরো ভালো করার ব্যাপারে প্রেসক্রিপশন করি, তাহলে আমাদেরকেও আল্লাহ সেই কাতারে রাখতে পারে। আর আরো কেউ শক্তিশালী, বড় চিন্তার অধিকারী, মেধাবী যদি কেউ থাকে, তারা নিশ্চয়ই আরো ইসলামিক কাস্টমাইজ করতে পারবে দেশটিকে, চেষ্টা করবে আরো বড় কিছু করার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।